হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও এরকম ভালোই আছি, ঠিক আছি। কিন্তু একটু চিন্তায় আছি। ছেলের ৫ মাসের বেশি বয়স হয়ে গেল। ৫ বছর ৮ মাস এখন ওর বয়স। কিন্তু এখনো আধার কার্ডটা করা হয়নি। বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটের জন্য তোমরা তো জানোই আমার লাইফে যা কিছু ঘটেছে আমি তো শেয়ার করেছি যে এরকম আমার ডিভোর্সের ব্যাপারটা। তো তার আগে যে মানসিক যন্ত্রণা বা যে অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে আমি গেছি, এইসব ব্যাপারগুলো নিয়ে ভাবার আমি সময় পাইনি। মানে প্রত্যেকটা দিন আমার এতটাই খারাপ কেটেছে। তো যার জন্য এটা নিয়ে ভাবার সেরকম সময় পাইনি। তো এরপরে যখন স্কুলে এই বছর ছেলেকে অ্যাডমিশন করানো হলো, তখন স্কুল থেকে জানতে পারলাম যে 1 এ তো আধার কার্ডটা কম্পালসারি, মানে লাগবেই। কারণ আধার নাম্বারটা থাকবে, প্লাস ওদের সমস্ত ইনফরমেশন কম্পিউটারে ফিড হবে, আর ওখান থেকে একটা স্টুডেন্ট কোড পাওয়া যাবে। তো যার কারণে আধার কার্ডটা করাতেই হবে। আমার বাবা কালকে ব্যাংকে গিয়েছিলেন এইসব ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য। কিন্তু মানে আমাদের এখানে সামনেই একটা ব্রাঞ্চ আছে ব্যাংক অফ বরোদার। তো ওখানে, যেখানে আধার কার্ড তৈরি হয় বা কারেকশন হয়, সেখানে যখন আমার বাবা কথা বললেন, তখন ওনারা জানালেন যে নাকি মা আর বাবা দুজনেরই আধার কার্ড লাগবে বাচ্চার আধার কার্ড করাতে গেলে। তো এরপরে আমার ব্যাপারটা তো তোমরা সবাই জানো যে এরকম একটা পরিস্থিতির মধ্যে ওর বাবার আধার কার্ড তো আমার পাওয়া সম্ভব নয়। আর ওরা এমনই মানুষ, যদি আমার কিছু প্রবলেম বলি তো ওদের কাছে সেটা হাসির বা মজার একটা বিষয় হয়ে যাবে যে, "দেখো এখন আমাকে দরকার পড়ছে কিনা। আজ আমাকে ছাড়া তো ছেলের আধার কার্ডও তৈরি করাতে পারছ না।" এইরকম একটা বিষয়। তো আমি কি করব এখন, আপাতত আমি কিছু বুঝতে পারছি না। উম আধার কার্ডের ব্যাপারে এখন সেরকমভাবে আমার জানা নেই যে মা আর বাবা দুজনের আধার কার্ড লাগে কিনা। ব্যাংকে এটা বলল যে মা-বাবা দুজনেরই আধার কার্ড লাগে। তো এরপরে আমার বাবা সেটা জেনে এসে তো বলল। তো আমি ভাবছি যে একদিন আমি যেয়ে পরে এবারে ১-২ দিনের মধ্যে গিয়ে ব্যাংকে আমি নিজেই কথা বলব আমার সিচুয়েশন এর ব্যাপারে। যে এরকম পরিস্থিতিতে, যেখানে আমার কোনো কনট্যাক্টই নেই, বা তারা আমার সাথে কোনো রকম কনট্যাক্ট রাখে না, ছেলের সাথেও কোনো রকম যোগাযোগ রাখতে চায় না, রাখে না। তো এইরকম মানুষের কাছে আমি কিছু চাইবো কি করে? নিজের ডকুমেন্ট ও আমাকে দেবে কেন? আমাকে কিছুতেই দেবে না। উপরন্তু আরো কয়েকটা কথা শোনাবে। ওটা নিয়ে টন্ট করবে যে, "হ্যাঁ, ছেলেকে বড় একা হাতে মানুষ করবে। এখন কেন আমাকে দরকার পড়ছে? এখন কেন বাবার আধার কার্ড চাই?" তো এরকম একটা ব্যাপারের একটা সিচুয়েশন, একটা যদি বোঝার মতো জায়গায় থাকে মানুষ, তাহলে তাকে বোঝানো যায়। কিন্তু যে মানুষ বুঝতেই চায় না, যে মানে স্বীকারই করতে চায় না যে আমি যেগুলো করেছি আমার লাইফে সেগুলো করা উচিত হয়নি, সেগুলো আমি ভুল করেছি, যে এটা মানতেই রাজি নয়। নিজের ভুলটাকে যে ভুলই মনে করে না, তাকে আর কি বলবো, কি বোঝাবো, কি চাইবো? তো এরকম একটা পরিস্থিতির জন্য একটু চিন্তাতেই আছি। দেখা যাক কতদূর কি হয়। উম ব্যাংকে গিয়ে আমি নিজেই কথা বলব যে এরকম ব্যাপারের জন্য আমি তো তার কাছে গিয়ে তো আধার কার্ড চাইলেও সে আমাকে দেবে না। উম দেখি কোনোভাবে যদি কিছু উপায়ে আধার কার্ডটা তৈরি করানো যায় তাহলে খুব ভালো হয়। কারণ বুঝতেই পারছেন এখনকার দিনে আধার কার্ড তৈরি করাটা কতটা দরকার, প্রত্যেকেরই থাকা উচিত। কোন তো একটা রাস্তা বার করতেই হবে, তাই না? ছেলের ভবিষ্যতের একটা ব্যাপার। দেখি যা হবে সেটা তো আমরা মানে আমি তোমাদের সাথে শেয়ার করবই। কি হয়েছে না হয়েছে, ব্যাংকে কি বলল না বলল আমি সবই জানাবো। উম যদি সম্ভব হয় ব্যাংক থেকেই আমি ব্যাপারটা ওখান থেকে ব্লগটা করব, না হলে লাইভ করব। কিছু একটা করব যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে ওখানে কি ঘটছে না ঘটছে। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। যা কিছু হোক তোমাদের সাথে তো একটা শেয়ার করার একটা অভ্যেস হয়ে গেছে এখন। তো ওইজন্যই তোমাদের সাথে কথা বলতে এলাম। মনটাও একটু ভারী আছে। আজকে একটু চিন্তাতেই আছি যে ছেলের আধার কার্ডটা কিভাবে করব না করব। আজকে এরকম সিচুয়েশন এ আসার জন্য কি আর বলব তোমাদেরকে নতুন করে? তোমরা তো মোটামুটি সবই শুনেছ।
আমি একা মা হয়ে সমস্ত ঝামেলা, সমস্ত কষ্ট, সমস্ত প্রবলেম আমি একা হাতে সলভ করার চেষ্টা করছি। কিন্তু ওই মানুষটা নির্বিকার হয়ে বসে আছে। তার কোনো খোঁজ খবরও নেই। তার কোনো সে বাচ্চার সুবিধা, অসুবিধা, ছেলেটা আজকে এতটা বড় হলো, ছেলে কি শিখেছে, ছেলে কোন স্কুলে ভর্তি হয়েছে, ছেলের রেজাল্ট কেমন, ছেলে কি ভালোবাসে, কি ভালোবাসে না, কিসে ওর খুশি হয়, কিসে রাগ হয়, বাবা হয়ে সে কিছুই জানে না। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব ৪০ কি ৪২ কিলোমিটার। পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই একটা গ্রাম। ওখানেই ওদের বাড়ি। তো জায়গাটার নাম হচ্ছে চেলিয়ামা। ওইসব মানুষ বললাম তো মানে এতটাই কপাল খারাপ যে কিছু বলার নেই, যে এরকম একটা মানুষদের সাথে আমাদের, এরকম একটা পরিবারের সাথে আমাদের সম্পর্ক হয়েছিল। আজকে ভাবতে গেলে কিরকম লাগে যে ভগবান তো জানতেন যে এরকম ওরা মানুষ বা এরকম আমি সিচুয়েশনে গিয়ে পড়তে চলেছি, তো ভগবান কেন এইরকম একটা সম্পর্ক বা এরকম একটা বিয়ে হতে দিলেন। কখনো কখনো এটাও আমার খুব মনের মধ্যে আফসোস হয়। ঠাকুরকে নিজের মনে মনেই বলি যে তুমি তো সবকিছু জানতে, তো তুমি কেন হতে দিলে এরকম একটা বিয়ে। আজকে আমরা যে এরকম একটা ভাঙা একটা সম্পর্কের মধ্যে আছি, একটা ভাঙা সম্পর্কটা তো ভেঙে গেছে, কোনো কিছু বলার নেই। কিন্তু সবথেকে বেশি কষ্ট বা প্রবলেম হচ্ছে আমার ছেলের। ও সেটা এখনো সেভাবে কখনো মানে আমাকে বুঝতে দেয় না ঠিকই যে বাবা কেন নেই বা বাবা কেন আসে না বা কিছু। কিন্তু ওর যে অন্য বন্ধুদের বাবাকে আসতে দেখে বা গাড়িতে যেতে দেখে বা বন্ধুদের সাথে কথা বলতে দেখে, কোলে নিতে দেখে ওর যে মনের মধ্যে একটা কিছু চলে, সেটা মা হিসেবে তো আমি বুঝতে পারি যে ওর মনে মনে কষ্টটা পাচ্ছে। আমি নিজের থেকে তো সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই মানুষটা কোনোদিন, আমি ডিভোর্সের আগে কি, বিবাহিত জীবনে কি, কখনো নিজের দায়-দায়িত্ব সম্পর্কে, নিজের কর্তব্য সম্পর্কে সচেতন ছিল না। ওর মা, বাবা, ২ বিবাহিত বোন যা বলেছে তাই করেছে। আমাদের স্বামী-স্ত্রীর কোনো আলাদা বিবাহিত জীবন ছিল না। আমাদের পার্সোনাল প্রাইভেট বলে কিচ্ছু ছিল না। প্রত্যেকটা ক্ষেত্রে ওদের মতামত, প্রত্যেকটা ক্ষেত্রে ওদের ইন্টারফিয়ারেন্স ১ম থেকে। বিয়ের ২ মাস পরে আমি জানতে পারলাম যে ওরা বিয়েটা টাকার জন্যে করেছিল। ওর মা-বাবা পরিষ্কারভাবে আমাকে এ কথাটা জানিয়ে দেয় বিয়ের ২ মাসের মধ্যেই, যে শুধুমাত্র টাকার জন্যে বিয়েটা করেছিল। ওর নাকি নিজের ব্যবসার ক্ষেত্রে টাকা প্রয়োজন ছিল। আর সেই টাকাটা নাকি আমার বাবার কাছ থেকে নেবে, তাই জন্যই বিয়েটা করেছিল। ওর যার সাথে রিলেশন ছিল তার সাথেই নাকি বিয়েটা হতো, কিন্তু ওর বাবা নাকি টাকা দিতে পারেনি। ওদের ওরকম অতটা ক্ষমতা ছিল না যে ওই টাকাটা ও দিতে পারে, তাই জন্যেই বিয়েটা হয়নি। তার মানে বুঝতেই পারছেন ওরা কেমন ধরনের মানুষ। একটা বিয়ের মতো সম্পর্ককে ওরা টাকা দিয়ে বিচার করে। এইরকম একটা সম্পর্কে থাকা যে কতটা অপমানের, অসম্মানের, এইটা জানার পরেও আমি তাও চেষ্টা করেছি। আমি ওই লোকটার মুখের দিকে তাকিয়ে, যে ও তো আমাকে নিজে এসে বলেনি যে আমি টাকার জন্য তোমাকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ওর মা-বাবা এরকম বা ওর মা-বাবার হয়তো টাকার চাহিদা। ওরও যে একই রকম চাহিদা, সেই জিনিসটা আমি কখনোই বুঝতে পারিনি। যখন আমি এই জিনিসটা বুঝতে পারি তখন অলরেডি আমার ছেলে হয়ে গেছে। আমার ছেলের তখন ৫ মাস বয়স। তখন আমি আমার বাপের বাড়ি থেকে ওদের বাড়ি যাই ছোট বাচ্চা কোলে নিয়ে। ২ দিন আমি কিচ্ছু খাইনি। তুমুল অশান্তি, ঝামেলা, ঝগড়া। এইটুকু বাচ্চার মা, আমাকে খেতে পর্যন্ত বলেনি কেউ। খালি ওদের টাকা চাই, টাকা। আমি যখন আপত্তি জানাই, আমি যখন বলি, "না, আমার বাবার কাছ থেকে আমি টাকা আনবো না।" আমার বাবা কিসের দায়ী তোমার? যে আমার বাবা সবসময় তোমাদেরকে টাকা দেবে, তোমার যা ঘাটতি পড়বে সব যোগান আমার বাবা দেবে? প্রতিবাদ করেছিলাম, তাই আমি ওদের চোখে বিষ। ছেলের প্রতিও কোনো মায়া দয়া নেই, কোনো ভালোবাসা নেই।
যদি থাকতো তো আজকে ছেলের টানেও সে দৌড়ে দৌড়ে আসতো। এখানে প্রত্যেকটা মানুষ, আমাদের পাড়ায়, আমাদের পরিচিত, আমাদের রিলেটিভ, সবাই একটাই কথা বলে যে কেমন বাবা যে নিজের সন্তানকে ছেড়ে দিতে পারে, নিজের রক্ত তাকে ছেড়ে থাকতে পারে, তাকে একবারও দেখতে আসে না, তার কোনো দায়-দায়িত্ব পালন করে না। সে কেমন বাবা? একজন খুনি, ডাকাত, চোর, কসাই, দুনিয়াতে যত খারাপ, খারাপ কাজ করে মানুষ, যত খারাপ মানুষই হোক, সে কিন্তু সেই কাজগুলো তার সন্তান, তার সংসারের জন্যই করে। তারাও নিজের সন্তানকে ভালোবাসে। দিনের শেষে তারাও কিন্তু তাদের সন্তানের কাছে বাবা। নিজেদের দায়-দায়িত্ব এড়িয়ে তারা যায় না। যা করে নিজের সন্তানের জন্য করে। কিন্তু এত খারাপ, এত নোংরা, এত নীচ ফ্যামিলির পাল্লায় আমি পড়েছিলাম, যারা সন্তানের প্রতি যে দায়-দায়িত্ব সেটা পালন করতেও তারা রাজি নয়। তো তাদের কাছে আমি কি চাইবো? অনেকে বলেছে যে, "কেন ডিমান্ড করছো না? কেন টাকা চাইছো না? এত বড় যে তোমার জীবনটা নষ্ট করে দিল, ছেলেটারও দায়-দায়িত্ব নিল না। কেন তুমি কোর্ট থেকে দাবি করছো না?" কি দাবি করব? কি জন্য দাবি করব? সব জিনিস দাবি করে, হ্যাঁ, আমি টাকা কিছু আদায় করতে পারতাম দাবি করলে। সে আমাকে দিতে বাধ্য। কিন্তু ঘেন্না করে আমার। আমি ঘেন্না করি ওই মানুষটাকে। এতটাই আমার মনে ওর প্রতি রাগ আর ঘেন্না আছে যে আমি বলে বোঝাতে পারব না। যে নিজের মুখে বলে আমি সন্তানের কোনো দায়-দায়িত্ব নেব না, তবেই আমি ডিভোর্স দেবো। তোমার আমি কোনো দায়-দায়িত্ব নেব না, তবে আমি ডিভোর্স দেবো। কোনো ডিমান্ড তুমি করতে পারবে না। আমি কোনো ডিমান্ড ছাড়াই তাকে ডিভোর্স দিয়েছি। একটা টাকাও আমি তার কাছ থেকে নিইনি। নিয়েছে সে আমার বাবার কাছ থেকে। আমার গয়না নিয়েছে, আমার বাবার কাছে টাকা নিয়েছে, সবকিছু করেছে। আমি ওখানে না থাকাকালীন আমার গয়না বন্ধক দিয়েছে। সবকিছু ও করেছে। পাইনি আমি কিছু, সব আমি হারিয়েছি। পেয়েছে ওরা। কিন্তু আজকে অস্বীকার করছে যে আমার বাবার কাছ থেকে নাকি কোনো টাকা পয়সা নেয়নি। সেইজন্যে তোমাদেরকে একটাই কথা বলবো, যেদিন আমি আমার শ্বশুরবাড়ি যাবো, আমার সব জিনিসপত্র ওখানেই এখনো রাখা রয়েছে। এখনো গিয়ে আমার আনার যে ইচ্ছেটা, সেই জিনিসটাই আমার হয়নি। ওদের মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। কিন্তু আমার জিনিসপত্র ওখানে রেখে কি করবো? ওরা এতটাই নিচু, এতটাই ছোট, ওই জিনিসগুলোও কোনোদিন বিক্রি করে দেবে। বা হতে পারে আবার নতুন করে বিয়ে দেবো বলছে। নতুন করে বলছে মা-বাবার ওর কষ্ট হচ্ছে, বিয়ে করবো। একদিন আমি যখন ডিভোর্সের পরেও চেষ্টা করেছিলাম সম্পর্কটাকে জোড়া লাগানোর। যখন ওকে বলেছিলাম সবকিছু ঠিক করে নেওয়ার কথা, তখন ও আবার সেই তর্কাতর্কি, সেই ঝামেলা, তুমি এই করেছিলে, তুমি সেই করেছিলে। কিছুতেই মানতে রাজি নয়। নিজেদের দোষ, নিজেদের ভুল, নিজেরা নাকি ওরা কিছুই করেনি। তখন আমাকে বলেছিল যে, "তাড়াতাড়ি সব জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাও, আমি আবার বিয়ে করব।" তো ওরা এতটাই ছোট লোক, হতে পারে আমি জিনিসপত্রগুলো যদি ওখানে রেখে দিই, ওই আমার শাড়ি কাপড় যেগুলো নতুন, নতুন এখনো রাখা আছে, ওইগুলোই ট্রে করে নতুন বউকে দিয়ে দেবে। যার সাথে বিয়ে দেবে তাকে। কি বলবো? মানে বলার কিছু নাই। যদি আমি বলতে বসি, তো পুরো একটা বই লেখা হয়ে যাবে। প্রত্যেকটা দিনের যে আমার কথা, যে যন্ত্রণা, যে কষ্ট। সেইজন্য যেদিনই আমি আনতে যাবো, যেদিনই আমি ওই শ্বশুরবাড়িতে পা রাখবো, ভ্লগ হোক, লাইভ হোক, আমি করব। তোমরা নিজেরা স্বচক্ষে শুনবে, নিজের কানে শুনবে যে ওরা কি করেছে আর কি করেনি। তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি এত সব কথা বলছি, তার প্রমাণ কোথায়? হতে পারে আমারই দোষ। কিন্তু দোষটা যে কার, আমি প্রুভ করব। প্রমাণটা আমি দেব। যেদিন আমি ওখানে যাব, সেদিন তোমরাও আমার সাথে থেকো। আমার ছেলের সাথে যারা অন্যায় করেছে, আমার সাথে যারা অন্যায় করেছে, এত সহজে তো আমি তাদেরকে ছেড়ে দেব না। ওখানে কোনো মানুষ জানে না যে ওরা আমার সাথে কি করেছে, কত অত্যাচার, কত কিছু সহ্য করেছি আমি ঘরের ভেতরে। কাউকে জানাইনি কোনোদিন। কিন্তু জানাবো আমি। সবাইকে জানাবো। ওরা নিজেদের দোষ কখনো স্বীকার করবে না। উপরন্তু ওরা যে ধরনের মানুষ, ওরা ওখানে আমাকে বদনাম করবে। এটাও আমি জানি। ওরা ওখানে সবাইকে বলবে যে আমার দোষ ছিল। কিন্তু আমি যেদিন যেয়ে
সবাইকে সব কিছু বলবো, সেদিন সবাই বুঝতে পারবে যে দোষটা কার ছিল। আর ওর মা বা ওদের ফ্যামিলি পুরো একঘরে। ওদের সাথে কেউ মেশে না। ওরা কারোর বাড়ি যায় না। আর কেউ ওদের বাড়ি আসুক সেটাও ওরা পছন্দ করে না। গ্রামের মানুষ এটা খুব ভালো করে জানে যে ওরা কারো সাথে মিশতে চায় না। আমাকে বেরোতে দিত না কখনো, কারো সাথে কথা বলতে দিত না। অনেক কথা আছে, অনেক ঘটনা আছে। যেগুলো ওদের ওখানে কেউ জানে না যে এগুলো আমার সাথে ঘটেছে। ওরা করেছে এসব কিছু। আমাকে তো সেগুলো জানাতেই হবে। যে আমি নিজের ইচ্ছায় বিনা কোনো কারণে এইটুকু ৬ মাসের বাচ্চাকে নিয়ে আমি শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসিনি। এটা তো প্রত্যেকেই মানবে যে একটা সন্তান হয়ে যাওয়ার পর এইটুকু বাচ্চাকে কোলে নিয়ে কোনো মেয়ে কি জন্য বাপের বাড়ি এসে বসে থাকবে? কি জন্য? যার হাতে কোনো টাকা পয়সা নেই, যার স্বামী তাকে কিছু দেয় না, স্বামীরও সে কিছু নিয়ে আসেনি। তো কি আশায় সে বাপের ঘরে বসে থাকবে বিয়ে হওয়ার পর একটা সন্তানকে নিয়ে? তোমাদের কাছে আমি সব মানে যা কিছু ঘটেছে সব তোমরা শুনতে পাবে, সব লাইভ, সব প্রুফ আমি তোমাদেরকে দেব। তোমরা সব কিছু জানবে। আর তোমাদেরকে না জানানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমার শক্তি হয়ে থেকো। আমি এটাই চাই। আর আমার ছেলেকে আমি একা হাতেই আমি মানুষ করব। ওইরকম জানোয়ারের কোনো সাহায্য বা কোনো ভিক্ষা আমার চাই না। আজকের ব্লগটা এতটাই। তোমরা আমাকে নিজেদের মতামত নিশ্চয়ই কমেন্টে লিখে পাঠাও। তোমরাও কি আমার সাথে একমত? আমার কি কোনো ডিমান্ড করা উচিত ছিল না? আমি না ডিমান্ড করে ভালো করেছি। আমার যদি কোনো জিনিস ভুল বা কোনো জিনিস ঠিক লাগে কমেন্ট করে অবশ্যই তোমরা আমাকে বলো সেটা। তাহলে আমি বুঝতে পারবো। আমি সাপোর্ট পাবো, আরও শক্তি পাবো। রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। তোমরা প্লিজ নিজের মতামত আমাকে জানাও। আজকের ব্লগটা এতটাই। রাখি। আবার কালকে কথা বলবো। বাই। ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।